প্রাকৃতিক জগৎ বড়ই অদ্ভুত ও বিচিত্র। এতটাই বিচিত্র যে তা আমাদের ধারণাকে যেমন বেমালুম পাল্টিয়ে দেয়, তেমনি করে হতবাক। যেমন আমরা স্বাভাবিকভাবে যেটা মনে করি তা হলো জীবের বেঁচে থাকার মূল উপাদান হলো অক্সিজেন এবং জল। অথচ পৃথিবীর প্রাথমিক বায়ুমণ্ডল হলো রিডিউসিং অ্যাটমসফেয়ার, অর্থাৎ যদি বাতাসে সামান্য অক্সিজেন তৈরিও হতো তাহলে তা আপনা আপনি কোনো উপাদানের সঙ্গে যুক্ত হয়ে অক্সাইড তৈরি করত। যেমন লোহার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে আয়রন অক্সাইড তৈরি করে। অর্থাৎ প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবী গঠনের সময় বায়ুমণ্ডলে ছিল হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প। তাহলে প্রশ্ন হচ্ছে, প্রাণের জন্য অতি প্রয়োজনীয় অক্সিজেন এলো কোথা থেকে? পৃথিবীর প্রাথমিক পর্যায়ে বাতাসে বিভিন্ন গ্যাস ও ধোঁয়ার কারণে সূর্যের আলো পৌঁছাতে পারত না। তবে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে আনুমানিক 4.0 থেকে 3.8 বিলিয়ন বছর আগে পৃথিবীতে সূর্যের আলো প্রবেশ করতে শুরু করে। আর এরপর থেকেই একটি আশ্চর্য ঘটনা ঘটবার প্রক্রিয়া শুরু হয়। প্রায় 2.7 বিলিয়ন বছর আগে এই ছোট ব্যাকটেরিয়া একটি ঘটনা ঘটাতে শুরু করে। এই ব্যাকটেরিয়া, যাদের নাম সায়ানোব্যাকটেরিয়া, উদ্ভিদের পূর্বপুরুষ, এই অতি সরল এককোষী জীব মহাসাগরে বিভিন্ন রাসায়নিক উপাদান ভেঙে তৈরি হয়, যে প্রক্রিয়াকে বলে অ্যাবায়োজেনেসিস। এরা জল থেকে ইলেকট্রন নিয়ে এবং সূর্যের আলোকে ব্যবহার করে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করত, আর পাশাপাশি নির্গত করতে শুরু করে অতি মূল্যবান বর্জ্য অক্সিজেন, যার ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে জমতে থাকে অক্সিজেন। প্রায় 2.4 বিলিয়ন বছর আগে ঘটে যাওয়া পৃথিবীর বায়ুমণ্ডলকে পাল্টে দেওয়া এমন ঘটনাকে বলে গ্রেট অক্সিডেশন ইভেন্ট। এই অক্সিজেনের স্তর তৈরি করে ওজোন স্তর, যা পৃথিবীতে জটিল সব জীবের বিকাশ ঘটাতে সাহায্য করে। কিন্তু আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, এমন সুরক্ষিত পরিবেশ ছাড়াও কিছু জীব বেঁচে থাকতে পারে। এই যে এই প্রাণীটি অতি ক্ষুদ্র কিন্তু আশ্চর্য এক প্রাণী, যাদের নাম জল ভালুক। এরা শৈবাল ও উদ্ভিদের কোষে থাকা রস আর অতি ক্ষুদ্র প্রাণী খেয়ে জীবন ধারণ করে। তাছাড়া ওরা সরাসরি শরীরের মাধ্যমেই অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এরা শূন্য স্থানে এবং ক্ষতিকর বিকিরণেও বেঁচে থাকতে পারে, যেখানে প্রকৃতপক্ষে কোনো প্রকার প্রাণীর বেঁচে থাকা অসম্ভব। আপনি জানলে অবাক হবেন, এরা এমন পরিস্থিতিতে নিজেদের শরীরকে পানিশূন্য করে শুকিয়ে ফেলে, ফলে বিপাক বন্ধ হয়ে যায়। তো বিপাক বন্ধ বলতে আমরা বুঝি যে প্রাণীটি মৃত। কিন্তু এই অবস্থায় এরা প্রায় 30 বছর বা তারও বেশি সময় জীবিত থাকতে পারে। এর অর্থ কি দাঁড়ায়? কোনো প্রকার খাদ্য, জল, বাতাস ছাড়াই বা জীবনের কোনো লক্ষণ ছাড়াই অতি বিরূপ পরিবেশে এরা সুরক্ষিত থাকে। এমন অবস্থা বা পর্যায়কে বলা হয় ক্রিপ্টোবায়োসিস বা টার্নস্টেট। আবার এই যে এক বিশেষ অদ্ভুত প্রাণী, যে কিনা মূলত নিজে থেকে কিছুই করে না। আসলে ওর দেহ রয়েছে শরীরের প্রায় 4% জুড়ে বৃহৎ এক হৃৎপিণ্ড, কিন্তু ও নিজে কোনো খাদ্য খায় না, বরং খায় ওর ভেতরে বসবাসকারী ব্যাকটেরিয়া, এবং ওরাই মূলত ওর খাবার তৈরি করে। এরা এক প্রকার শামুক, যাদের নাম স্কেলিফুট গ্যাস্ট্রোপড। এদের দেহ আবার তৈরি ধাতু দিয়ে, অর্থাৎ এদের খোলস এবং পায়ের আঁশ আয়রন সালফাইড দিয়ে তৈরি। সমুদ্রের গভীরে আগ্নেয়গিরির ফাটল হতে বের হওয়া সালফাইড, ভারী ধাতু এবং বিষাক্ত রাসায়নিক এদের মূল খাদ্য উপাদান, যা বিশেষ প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার মাধ্যমে রূপান্তরিত হয়ে ওদের শক্তি সরবরাহ করে। এই ধরনের বিভিন্ন বিষয়গুলো আমাদের জানা পৃথিবীর বাহিরে গিয়ে
বা গতানুগতিক বিষয়গুলোর বাহিরে অতি প্রাকৃত এবং পৃথিবীর প্রাকৃতিক বৈচিত্র্যতার বিশালতা তুলে ধরে এবং সাথে সাথে আদিম মানুষকে জ্ঞানে পরিপূর্ণ করে পৌঁছে দেয় এমন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে। প্রাচীন মানুষকে প্রথমবারের মতো মানুষ হিসাবে স্বীকৃতি দিতে সাহায্য করেছিল আগুন। স্বাভাবিকভাবেই বনের অন্যান্য প্রাণীর মতোই মানুষ আগুনকে ভয় পেত। তবে দীর্ঘদিন এই আগুনকে পর্যবেক্ষণের মাধ্যমে একদল মানুষ প্রায় 17 থেকে 20 লক্ষ বছর আগে আগুন ব্যবহার করতে শেখে এবং তারও বহুদিন পর প্রায় 4 লক্ষ বছর আগে আগুনকে আয়ত্তে নিয়ে আসে বা ইচ্ছামতো জ্বালাতে এবং সংরক্ষণ করতে শিখে যায়। বনের হিংস্র জন্তু হতে বা প্রচণ্ড ঠান্ডা হতে বাঁচতে অথবা অন্ধকারে চলবার জন্য, রান্নার জন্য বা এই ধরনের বিভিন্ন কাজে ধীরে ধীরে মানুষ আগুনকে ব্যবহার করতে শিখে যায়। তাছাড়া আদিম মানুষ তাদের সংগ্রহ করা বিভিন্ন ফল এবং শস্য খাবার পর যে উচ্ছিষ্ট এবং বীজ তাদের বাসস্থানের আশেপাশে ফেলে দিত, তার থেকেও সেই উদ্ভিদগুলো গজিয়ে উঠত। আর এই ঘটনাকে পর্যবেক্ষণ করতে পেরেছিল আদিম মানুষ। দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফলে তারা বুঝতে সক্ষম হয়েছিল যে কিভাবে নিজেরাই নিজের খাদ্য উৎপাদন করা যায়। তবে এই সাধারণ বিষয়গুলো মাত্র কয়েকদিনের মধ্যেই মানুষের মাথায় ঢুকে যায়নি। লক্ষ লক্ষ বছর সময় লেগেছে এই অতি সাধারণ কিন্তু অনন্য সাধারণ বিষয়গুলোকে রপ্ত করতে। এর ভেতর আরেকটি হলো পশুপালন। মাত্র 14,000 বছর আগে মানুষকে রক্ষাকারী সবচেয়ে বিশ্বস্ত প্রাণী কুকুরকে বশে আনতে সক্ষম হয়। আর মাত্র 10 থেকে 8,000 বছরের মধ্যে ভেড়া, ছাগল, শূকর ও গরু গৃহপালিত হয়। আর এই সময়ের মধ্যে মানুষ মূলত চাষাবাদও শিখে যায়। ফলে দীর্ঘ যাযাবর জীবনের অবসান ঘটে। কারণ এই 3টি আবিষ্কার মানুষকে দিয়েছিল একটি স্থায়ী বাসস্থান তৈরি করার সকল উপাদান, যার ফলে মানুষ স্থায়ীভাবে কোনো নির্দিষ্ট অঞ্চলে থাকতে শুরু করে। আর এই সকল জ্ঞান মানুষ ওই সকল প্রাকৃতিক ঘটনা, উদ্ভিদ ও প্রাণীর ধরন এবং আচরণ দেখেই রপ্ত করতে সক্ষম হয়েছিল। বর্তমান প্রযুক্তির যুগ একেবারে নির্ভরশীল বিদ্যুতের উপর। তবে এই বিদ্যুৎ যে কোনো কাজে ব্যবহার করা যায় তা কিছু মানুষ আকাশের বজ্রপাত ও তার প্রতিক্রিয়া দেখেই বুঝতে পেরেছিল। তাছাড়া ফটোকপিয়ার ও প্রিন্টারে অথবা পেইন্ট স্প্রে সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা যে স্থির বিদ্যুৎ ব্যবহার করি তা খ্রিস্টপূর্ব 600 সালের দিকে গ্রিক দার্শনিক থেলিস লক্ষ্য করেছিলেন অ্যাম্বার বা গাছের আঠা শক্ত অবস্থায় ঘষার মাধ্যমে। কারণ এটি ঘষে কোনো হালকা বস্তুর কাছে নিয়ে আসলে সে তা আকর্ষণ করত, যার থেকে ইলেকট্রন শব্দের উৎপত্তি হয়। তাছাড়া বর্তমানে ড্রোনের নকশা তৈরি করা হয় মৌমাছি ও পাখির উড়ান দেখে। আবার বুলেট ট্রেনের নকশা করা হয় মাছরাঙা পাখির ঠোঁট থেকে। বড় বড় ভবনকে ঠান্ডা রাখার ব্যবস্থা গ্রহণ করার পদ্ধতি উইপোকার ঢিবি থেকে গ্রহণ করা হয়। বিমানের ডানার নকশা করা হয় পাখির উড়ার কৌশল থেকে। রোবটের হাত, পা, গতিবিধি এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশে চলার উপযোগী করে গড়ে তোলা সম্ভব হয় বিভিন্ন প্রাণীর জয়েন্ট এবং পেশির গঠন অনুসরণ ও পর্যবেক্ষণ করে। আবার রাডার প্রযুক্তি তৈরিতে সরাসরি ব্যবহার করা হয় বাদুড়ের ইকোলোকেশন, অর্থাৎ এক্ষেত্রে তরঙ্গের প্রতিফলনকে কাজে লাগানো হয়। আর সবচেয়ে বড় বিষয় হল বর্তমান যুগের কম্পিউটার ও এআই প্রযুক্তি। এই সকলের মৌলিক ধারণা মূলত এসেছে মানুষের মস্তিষ্কের নিউরন, পিঁপড়াদের দলগত আচরণ, মৌমাছিদের যোগাযোগ ব্যবস্থা আর পরিবেশগত ইকোসিস্টেম, অর্থাৎ প্রকৃতি যেমন একে অন্যের উপর নির্ভরশীল তেমন একটি সুশৃঙ্খল সিস্টেম থেকে। আসলে প্রকৃতি আপনার মধ্যে নতুন নতুন চিন্তার খোরাক জোগাতে পারে যদি আপনি সেটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন। আপনার ভেতর লুকিয়ে থাকা নানা উদ্ভাবনী শক্তি আলোর দেখা পাবে এই প্রকৃতিতে ছড়িয়ে থাকা নানা প্রকার রহস্য উন্মোচনের মধ্যেই। আর আমি আজকে আপনাদের বোঝাতে চেষ্টা করলাম কেন প্রকৃতিতে ছড়িয়ে থাকা ছোট ছোট ঘটনাকে অবহেলা করা উচিত নয়।